এদেরকে যে আজকে আমার হাতে যদি বন্দুক থাকতো, আজ আমি গেরিলা ওয়ারফেয়ারে নিজে ট্রেন লোক, মনে হয় যে গেরিলা ওয়ারফেয়ার করে এদেরকে শেষ করি। আমার এমনকি তোরা রবীন্দ্রনাথের মূর্তি ভেঙেছিস, হ্যাঁ, এরপর তো ওদের জাতীয় সঙ্গীতও থাকবে না। অর্থাৎ এই যে যারা আছে এরা কিন্তু আমি বলবো কি, এরা বাংলাদেশের মানে সঠিক মানুষ নয়, এরা পাকিস্তানের মানুষ, এবং এরা রাজাকার, পাকিস্তানের সাহায্য করেছে যুদ্ধের সময়। লজ্জা করে না যে আমার সোলজার, আমার কমান্ডার্সরা যদি যুদ্ধ না করতো তাহলে আজকে এই চাঙড়ামি করতে পারতে না। এই সুযোগটা আমরা দিয়েছি। আমাদের এনসিসির ছেলেমেয়েরাই সাফিসিয়েন্ট, ওদের সঙ্গে যদি যুদ্ধই করতে হয় তাহলে লড়ালড়ি করতে গেলে এনসিসি সাফিসিয়েন্ট, অন্য কিছু করতে না। দেখুন একটা বলি যে তখন যে ভাগাভাগিটা করেছে ওই ভাগাভাগির মধ্যেও কিন্তু অনেক রকমের মানে সায়েন্টিফিক কাজ করা হয়নি। কেন যাকে দিয়ে করা হলো তিনি কিছুই কোনোদিনও ভারতবর্ষে আসেন নাই, কিন্তু তাকে রাতারাত বলা হলো তুমি এটা ভাগ করো। কত ভাগের মধ্যেও কিন্তু গোলমাল আছে। আর একটা মানতে হবে যে ওই চট্টগ্রামে মাস্টারদা, চট্টগ্রামে কিন্তু স্বাধীনতা আন্দোলন হয়েছে। প্রীতিলতা ওয়াদ্দার ওই চট্টগ্রামের মানুষ। অর্থাৎ চট্টগ্রাম এই স্বাধীনতার আন্দোলনের জন্য তাদের অসীম দান। আজকে আমাদের হাইকোর্টের চত্বরে কার কার মূর্তি আছে? মাস্টারদার মূর্তি আছে না? অতএব সেই কথা তো খুবই বাস্তব কথাবার্তা। চট্টগ্রাম পাকিস্তানে যাওয়ার কোনো কথা নাই, উচিত হয়ই নেই, কিন্তু কি করব, মানে ভাগ করে দিল। সেখানে তো দায়ী এই কংগ্রেস। দেশটাকে ভাগ করে আর কিছু সময় দিতে পারত। সেটা তো নেতাজি বলেছিল না যে তাড়াতাড়ি তুমি কেন করছো, তাড়াতাড়ি কেন করছো, দেশটাকে ভাগ করছো কেন? কিন্তু মতন ভাগ না করলে তখন তো প্রধানমন্ত্রী হওয়া যায় না। তা আমি চীন, দেখুন চীন অত তারা খুব বুদ্ধিমান লোক, তারা লাভ দিয়েই তারা এর মধ্যে আসবে না। কিন্তু এই কথা তো ঠিক যে চীন পাকিস্তানকে অনেক কিছুই যুদ্ধের সরঞ্জাম তারা দিচ্ছে, সেই দিক থেকে বলা যেতে পারে। এবং সেই জন্য এরা লাফালাফি করছে যে পাকিস্তান আছে বা চীন আছে, অর্থাৎ যুদ্ধ হলে আমরা করতে পারবো। তো এইটাও কাল্পনিক কথাবার্তা। এবং এট দ্য সেম টাইম এই কথা বলি যে এইটা যদি চলতে থাকে তাহলে আর আর পূর্ববঙ্গ আমি মানে বলছি, কিন্তু এই বাংলাদেশ থাকবে না, এটা পাকিস্তান হয়ে যাবে। এবং বাংলাদেশের সাথে হাত মিলিয়ে লাভের গুড় কি তুলতে পারবে পাকিস্তান? পাকিস্তান বাংলাদেশ বলে থাকবে কিনা আমি জানি না, হয়তো পাকিস্তানি হয়ে যাবে, পূর্ব পাকিস্তানি হয়ে যাবে। এবং এরা এই বিএনপি এবং ইত্যাদি লোকেরা এরা এই ওয়ারের ওই তখনকার দিনের মানে লিবারেশন ওয়ারের বিরুদ্ধে ছিল। অতএব আমি এদেরকে কোনো রকমের গুরুত্ব দিচ্ছি না। এই যারা আছে, যতই আমরা বলি যে হাসিনা এই করেছে তা করেছে, কিন্তু হাসিনার সময় তো এই সমস্ত হয়নি, এখন কেন হচ্ছে? অতএব এরা মুজিবুর রহমান যা নিয়ে এগিয়েছিল তাদের সম্পূর্ণ বিরুদ্ধে এরা আবার পাকিস্তানে যাওয়ার চেষ্টা করছে। ওরা আবার এই যারা এখানে এখন বলছে তারা রাজাকার, তারা যুদ্ধের বিরুদ্ধে ছিল, লিবারেশন ওয়ারের যুদ্ধের বিরুদ্ধে ছিল, তারা পাকিস্তান চাইবে, পাকিস্তান যা বলবে তারা তাই করবে, এবং আরো যারা পাকিস্তানের সমর্থক তারা তাদের সাথে থাকবে। তাহলে আইএসআই এর নয় যত নষ্টের গোড়া? হতে পারে, হতে পারে, হতে পারে, এবং হওয়ার খুবই সম্ভাবনা। দেউলিয়া পাকিস্তান এখন কেমন গদগদ হয়ে পড়েছে বাংলাদেশকে? আমি বলবো কি যে পাকিস্তান এক তো মুজিবরকে তো মানে করাচিতেই মানে পুড়িয়ে দেওয়ার কবর দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা কবর তো দিতে পারে নাই।
কিন্তু তারপরে এই যে যখন খুন হয়েছে তারপরে তো বিচার হয়েছে, তাদের নিয়ে দেখা গিয়েছে কারা, এই রাজাকাররা, এরা এই সমস্ত লোকেরাই হচ্ছে, তারাই তারাই তাকে খুন করেছে। এত বড় মানে বিশ্বাসঘাতক, যে তার সারা জীবন সে দিয়েছে এই বাংলাদেশের জন্য, তাকেই প্রথম মারলি, তারপরে তার এই যে যা কিছু মেমোরিয়াল ছিলি সব ভেঙেছিস, এমনকি তোরা রবীন্দ্রনাথের মূর্তি ভেঙেছিস। হ্যাঁ, এরপর তো ওদের জাতীয় সঙ্গীতও থাকবে না। অর্থাৎ এই যে যারা আছে এরা কিন্তু আমি বলবো কি, এরা বাংলাদেশের মানে সঠিক মানুষ নয়, এরা পাকিস্তানের মানুষ, এবং এরা রাজাকার, পাকিস্তানের সাহায্য করেছে যুদ্ধের সময়। তুমি তো সবকিছু তোমরা জানো। ওই এখন বলো সোজাসুজি বাকি আছে পাকিস্তান বলা, আবার পূর্ব পাকিস্তান বলে চোঙা ফুয়াও। তোমাদের কাজ হচ্ছে মানে চোঙা ফুয়া বলবে আমরা পূর্ব পাকিস্তান হয়ে গেলাম, এই তো কথাবার্তা। তো তোমাদের আমাদের বোঝা গেছে, তোমরা লাফাতে থাকো, আমরা দেখতে থাকি। লাফাতে লাফাতে যদি এবার এইদিকে লাফিয়ে আনার চেষ্টা করো, তাহলে আর তো ফিরে যেতে হবে না, আর ওই দেশটাও থাকবে না। না, তুমি তো ঠিক করবা না, তোমরাই ঠিক করবা, আর আমরা বসে বসে চুপ করে বসে থাকবো। হ্যাঁ, বসে থাকবো। লজ্জা করে না যে আমার সোলজার, আমার কমান্ডার্সরা যদি যুদ্ধ না করতো তাহলে আজকে এই চাঙড়ামি করতে পারতে না। এই সুযোগটা আমরা দিয়েছি। মাথা নত করো, আল্লাহর কাছে মাথা নত করো, যে এই ওই দেশটা এই আমাদের সোলজার্সরা দিয়েছে, দান করেছে। তখন যদি ইন্দিরা গান্ধী মানেকশ চাইতো, তাহলে আজকে তুমি কোথায় থাকতে? আমরা জানতাম যে যারা ওই সময় লিবারেশন যুদ্ধের বিরুদ্ধে ছিল তারাই সব এখন কথা বলছে, তারাই সব কথা বলছে, ওই রাজাকাররাই কথা বলছে, যে রাজাকাররা আমাদের মানুষ মেরেছে, যাদের প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে হিন্দু মুসলমান, বিশেষ করে হিন্দু মহিলাদের নিয়ে আর্মির পল্টনের কাছে দিয়েছে, সেইগুলো এই কথা বলছে। এর থেকে আমার বলার আর কিছু নেই। এই সমস্ত ক্যারেক্টার, আমরা যদি সত্যিকারে কিছু করতে চাই, আমরা এই পশ্চিমবঙ্গের যদি যারা যুবক যুবতীরা কিছু করতে চায়, তোমাদের হাড় ভাঙবে তারাই পিটিয়ে, তোমরা কিচ্ছু করতে পারবে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বলবো, যখন বা ওই যুদ্ধ হয়েছিল, লিবারেশন ওয়ার বলা হয় তাকে, তখন কিন্তু ইন্দিরা গান্ধী ওইখানে হিন্দুরা বা সংখ্যালঘুরা কাতারে কাতারে তারা এইখানে চলে এসেছিল, তখন কিন্তু বাধা দেওয়া হয় নাই। কিন্তু আমি খুব দুঃখিত, মর্মাহত, যে ওখানে মার খাচ্ছে এই হিন্দুরা, মার খাচ্ছে সংখ্যালঘুরা সবাই, কিন্তু তারা কেউ এই ভারতবর্ষে আসতে পারছে না। এটা কিন্তু আমি বলবো কি, এইটা সমর্থন আমি করি না, এবং এর ঘোরতর বিরোধী করছি যে তাদেরকে এখানে আসতে দিতে হবে। আর ওই যে যারা লাফালাফি করছে ওদেরকে সাহায্য করতে আমি নিজে গেরিলা, আমি যেখানে এনটিটি ট্রেনিং হয়েছে, আমার ওখানে ট্রেনিং হয়েছে। আমি 3 বছর আমি একটা গেরিলা ডিভিশন কমান্ড করেছি, আমি জানি ওই সমস্ত কথাবার্তা, অবান্তর কথাবার্তা বলছো। এরা তো সব, এরা বললাম তো ওই আরজিকরের লোকেরা, আনসার বাহিনীর লোকেরা, ওরা এই সমস্ত কথাবার্তা বলে। আমার এখনো মনে পড়ছে, সারা পৃথিবীতে যারা 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 ইনভেস্টিগেশন করেছে, তদন্ত করেছে, তারা বলেছে কি যে ওই ওয়ারে কে মরেছে সবচেয়ে বেশি? হিন্দুরা। সবচেয়ে বেশি কাদেরকে ধর্ষণ করা হয়েছে? হিন্দু মহিলাদের। এই সমস্ত স্যাক্রিফাইস আমাদের করতে হয়েছে একটা রাষ্ট্র তৈরি করতে। হ্যাটস অফ টু ইন্দিরা গান্ধী অ্যান্ড স্যাম মানেকশ, যে তোমাদের ওই রাষ্ট্রটা দিয়েছে, সে নাও দিতে পারত। কিন্তু এবার যদি বাড়াবাড়ি করো, তাহলে এবার কি হবে, নরেন্দ্র মোদী কি করবে সেটা আমি জানি না। স্যার, তাহলে প্রশ্নটা এরকম হচ্ছে যে ওনার বাংলাদেশ থেকে হুমকি দেওয়া হচ্ছে যে মানচিত্র বদলে দেওয়া হবে, যদি ভারত চায় তাহলে তো ভারতও নিজের মানচিত্রটা একটু বাড়িয়ে নিতে পারে। দেখুন, এইবার মানচিত্র, এবার যদি ওই করতে করতে যদি ওরা একটা যুদ্ধ বাঁধিয়েই ফেলে, কিন্তু জানো যুদ্ধ বাঁধানো ভেরি সিম্পল ব্যাপার। কি করলেন আপনি, একটা প্লেন নিয়ে 4 জন মানুষ নিয়ে হাজির হলেন
কলকাতার সামনে বা এখানের সামনে কজন মানুষ মারলেন, কিন্তু তখন কিন্তু যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। আপনি কেননা ওটা করলে কিন্তু ভারতবর্ষ বসে থাকবে না, এবং সেই যদি যুদ্ধ হয় তাহলে কিন্তু সেই যুদ্ধ কিন্তু খুব মারাত্মক হবে, এবং সেখানে আর বাংলাদেশ বলে কিছু থাকবে না। তারপরে কেননা তোমাদেরকে নেওয়াটাই হচ্ছে আমাদের ঝামেলা। আর একটা এই সমস্ত জঙ্গিবাদী বা মুক্ত লোক সেখানে আমরা চাই না। কিন্তু যদি যুদ্ধ করতে হয় তোমাদের আর নিশানা থাকবে না, তোমাদের নাম খাতা থেকে চলে যাবে, তোমরা শেষ হয়ে যাওয়া। বলে মানে এই ওদের সাথে যুদ্ধ করার জন্য আমাদের এনসিসি সাফিসিয়েন্ট, আমাদের এনসিসির ছেলেমেয়েরাই সাফিসিয়েন্ট। ওদের সঙ্গে যদি যুদ্ধই করতে হয় তাহলে লড়ালড়ি করতে গেলে এনসিসি সাফিসিয়েন্ট, অন্য কিছু করতে হবে। আগে রাইফেলের কথাটা বলি, আমি যখন ওই বর্ডারে, ওই সময় যুদ্ধের সময় বর্ডারে ছিলাম, তখন এই 6 জন এসছে কি লুঙ্গি পরে, আর একটা পোর্টম্যান ছোট্টকার, ওই যেরকম আগে বিয়ের সময় সব মানে বিয়ে হলে কোনো মহিলার বিয়ে হলে একটা করে সুটকেসের মতো সামান্য করে থাকতো, সেরকম একটা নিয়ে এসেছে, আর একটা রাইফেল নিয়ে এসেছে। এখন ধরা পড়েছে একটা জায়গায়, আর বাহ বলে আমি মুক্তিযোদ্ধা, বাহ বলে আমাকে ট্রেনিং করাতে হবে। তো তাকে খড় বিচালি আমাকে শেখাতে হলো, মানে লেফট রাইট খড় বিচালি এই তোমাদের আবার খড় বিচালি করাতে হবে নাকি? হ্যাঁ, তো তোমরা কি ট্রেনিং করাবা সে তো আমরা জানি। তাহলে আমরা যদি তখন তোদেরকে ট্রেনিং না করাতাম, আমাদের সৈন্য যদি তোমাদের হয়ে যুদ্ধ না করতো, এবং এত মানুষ মানে এত সোলজার্স আমাদের মৃত্যু হয়েছে, তা না হলে কবে তোমাদের বাংলাদেশের কোনো প্রশ্নই ওঠে না। আর একটা বলবো যে ইন্দিরা গান্ধী এবং স্যাম মানেকশ তারা যদি চাইতো যে না আমরা যুদ্ধ, কি যুদ্ধ হয়েছিল, যুদ্ধটা হয়েছিল সত্যিকারে বাস্তবে ইন্ডিয়া এবং পাকিস্তান, সেইখানে পাকিস্তানের আর্মিরা হেরে গেছে, তার সঙ্গে রাজাকাররাও ছিল। এখন যে সমস্ত করছে ওই রাজাকাররা করছে, এই রাজাকাররা এই সমস্ত কথা বলছে। অতএব এবং এটা প্রি প্ল্যান এই সমস্ত করা, এবং ওকে ইউনেস্কো নিয়ে আসা, সব কিছু প্রি প্ল্যান পাকিস্তানে। আজকাল ইয়েতেও করে, কোনো হোটেলও কেউ করে, কিন্তু ব্যক্তিগত বাড়িতে 365 দিন সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে, আবার সূর্য যখন যাচ্ছে তখন আবার নামানো হচ্ছে। 365 ডেজ সূর্যাস্তের সময় নামানো হচ্ছে, সূর্য উদয়ের সময় হচ্ছে। আমার গায়ে লাগে না, আমার মনে হয় যেন আমার রক্ত ঝরছে আমার গা দিয়ে। এদেরকে যে আজকে আমার হাতে যদি বন্দুক থাকতো, আজ আমি গেরিলা ওয়ারফেয়ারে নিজে ট্রেন লোক, মনে হয় যে গেরিলা ওয়ারফেয়ার করে এদেরকে শেষ করি। আমার ভারতবর্ষের জাতীয় এত বড় নিয়ম হারাম তোরা, আমাদের জাতীয় পতাকা তোরা সেই পতাকা করে পা দিয়ে মরে যাচ্ছিস।